আমাদের এই গল্পগুলো যারা পছন্দ করেন তাদের জন্য রইল আজকে অন্যরকম একটি বিশেষ গল্প, সুখবিন্দুর পেনশন। কলমে কৃষ্ণগোপাল মুখোপাধ্যায়। সুখবিন্দু সরকার একটা মফস্বল স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। 2 বছর হলো রিটায়ার্ড করেছেন, এখনও পেনশনের কাগজপত্র মফস্বলের অফিস থেকে কলকাতার অফিসে যায়নি। এই 2 বছরে প্রতি মাসে সুখবিন্দু এসেছেন অফিসে, খোঁজখবর করেছেন। ভদ্রবাবু প্রতিবারই একই কথা বলেছেন, বুঝলেন তো মাস্টার মশাই, এখন সব কেস সিরিয়ালি পাঠানো হচ্ছে। আপনার কেস যখন সিরিয়ালে আসবে আমরা ঠিক কলকাতায় পৌঁছে দেব, আপনাকে এত তাগিদ দিতে হবে না। ভদ্রবাবু এর বেশি আর কিছুই বলেন না। সুখবিন্দুও কিছু জিজ্ঞেস করেন না, বেশি ঘাটাতেও তার সাহস হয় না, কি জানি যদি বিগড়ে যান। ওই তো গত মাসে নিবারণবাবু মিষ্টি মিষ্টি করে বেশ শুনিয়ে দিলেন। নিবারণবাবু বড় কর্তার দরজা আগলে বসেন, সুতরাং অফিসে ঢুকলেই তার সঙ্গে প্রথমেই মুখোমুখি। সেদিনও তার কাছে বসেই কথায় কথায় সুখবিন্দু বলে ফেললেন, দেখুন দাদা, আমার 1 বছর পরে বীরেশবাবু পেনশনের কাগজপত্র জমা দিলেন। তার কেস কিন্তু গত মাসেই কলকাতা চলে গেল, অথচ আমারটা এখনও পড়ে রইল কেন? নিবারণবাবু কথাটা শুনে খুশি হলেন বলে মনে হলো না। বললেন, আপনারা বড় পেছনে লাগেন মশাই, কার কেস গেল কার কেস গেল না এ নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? চিরকাল তো ছেলে ঠ্যাঙালেন, আর মাসে মাসে ছেলের বাপের কাছে টাকা খেঁচিলেন। ফাইল ঘাঁটতে ঘাঁটতে কিছু তো, কিন্তু কথাটা আর শেষ হলো না। তক্ষুনি ঝনঝন করে বেল বেজে উঠল, অর্থাৎ বড়বাবুর ঘরে নিবারণবাবুর ডাক পড়ল। কথাটা শেষ করতে পারলেন না নিবারণবাবু। ফাইল আগে বাড়ানোর রহস্যটাও সুখবিন্দুর আর জানা হলো না। আজ সুখবিন্দু অফিসে এলেন। ভদ্রবাবুর চেয়ার ফাঁকা। পাশের আমিনুর সাহেবকে জিজ্ঞেস করাতে তিনি বললেন, ভদ্রবাবু অফিসে এসেছেন, আছেন কোথাও আশেপাশেই, এক্ষুনি আসবেন। কোথায় গেছেন তা কেউ জানে না, অথবা বললেন না। অফিসে এসে এসে সুখবিন্দু কয়েকটা জিনিস বেশ লক্ষ্য করেছে, তাতে তিনি মজাও পান আজকাল। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই অফিসেই কাজ করে আপনার পরিচিত লোক। আপনি বেঞ্চিতে বসে আছেন, আপনার পাশ দিয়ে যাচ্ছে কিন্তু আপনাকে দেখেও দেখে না। আপনি যদি ডেকে কথা বলেন তো উনি আপনার দিকে না তাকিয়েই দুটো কথা আলগোছে ছুড়ে দেন। সে পিয়ন হোক বা অফিসার, সবাই এসব দেখেন আর সুখবিন্দুবাবু মনে মনে হাসেন। দেখতে দেখতে ঘন্টা 2 সময় কেটে গেল। এমন সময় সুখবিন্দু দেখলেন ভদ্রবাবু আসছেন। তিনি উঠে দাঁড়িয়ে নমস্কার করে বলতে গেলেন, স্যার কোনো খবর টবর? ভদ্রবাবু যেন জ্বলে উঠলেন, মুখে একরাশ বিরক্তি। বললেন, আরে মশাই, চেয়ারে তো বসতে দেবেন নাকি? আপনাদের নিয়ে না আর পারা যায় না। কত বছর মাস্টারি করছেন? আমতা আমতা করে সুখবিন্দু বললেন, প্রায় 40 বছর হবে স্যার। ঠিক সেই সময়েই নিবারণবাবু ফাইল বগল দাবা করে ঘরে ঢুকেই এই কথার সূত্র ধরে এক মুখ হেসে বলল, তার মানে স্যার 3:30 হয়ে গেছে। সুখবিন্দু বোকা নন, রসিকতাটা ভালোই বোঝেন। 12 বছর মাস্টারি করলে নাকি গাধা হয়। নিবারণবাবু 40 বছর হিসেবটা ঠিকই করেছেন। মুখে কিছু বললেন না, তবে মনে আঘাত পেলেন বড়। শিক্ষক হিসেবে একটা সম্মান তো তার আছে। যাকগে, ওসব ভেবে আর কি হবে, একরকম মন থেকে ব্যাপারটা মুছে গেলেই ভালো। তৈরি রইলেন আরও কিছুর জন্য। মাস্টার মশাইদের ত্রুটি বিচ্যুতি ধরে হেনস্থা করতে পারলে এক শ্রেণীর মানুষ বেশ তৃপ্তি পান। নিবারণবাবুর কাছ থেকে একটা কাগজ নিয়ে চোখের সামনে মেলে ধরে কি দেখতে দেখতে ভদ্রবাবু বললেন, কি করে যে মাস্টারিটা করেছেন, নিজের বাপের নামটাও তো ঠিকঠাক লিখতে পারেন না। কি নাম আপনার বাবার?
সুখবিন্দুবাবু বললেন, দুঃখবিন্দু সরকার। তো সুখবিন্দু সরকার লিখেছেন কেন? খেকিয়ে উঠলেন ভদ্রবাবু। থতমত সুখবিন্দু কাগজটা হাতে নিয়ে দেখেই বললেন, স্যার, লেখাটা তো আমার না, মানে আমি তো ওরকম লিখিনি। ভদ্রবাবু বললেন, তবে আর কি, ভুলটা ঠিক হয়ে গেল। কাগজটা সুখবিন্দুর হাত থেকে প্রায় ছিনিয়ে নিলেন তিনি। বললেন, যত সব। সুখবিন্দু ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন, কি হবে স্যার এখন? ভদ্রবাবু বললেন, হবে ঘন্টা, আবার কারেকশানে পাঠাতে হবে, সময় লাগবে, লাইনে পিছিয়ে পড়ল, এখন 2 বছর তো চুপচাপ থাকুন। বলেই ভদ্রবাবু এ ফাইল সে ফাইল নাড়াচাড়া করতে লাগলেন। ভদ্রবাবুর কাছ থেকে উঠে সুখবিন্দু ঘরমুখ হলেন। আজকের কথাগুলো ভাবতে ভাবতে তিনি রাস্তা দিয়ে হাঁটছেন। পথে শঙ্করবাবুর সঙ্গে দেখা, পেনশন তুলে ফিরছেন তিনি। সুখবিন্দুর কথা শুনে বললেন, ওহে সুখবিন্দু, ভালোই হচ্ছে, দেরি হচ্ছে, টাকাগুলো তো জমছে বলো, একসঙ্গে অনেক টাকা পাবে। আমাদের দেখো না, মাসে মাসে তুলে সব খরচা করে ফেলছি। দেখতে দেখতে আরও একটা বছর চলে গেল। এতদিনের মধ্যে সুখবিন্দু আর অফিস মুখো হননি। শরীরটা ইদানিং তার ভালো যাচ্ছে না। টাকা পয়সার সচ্ছলতাও দিন দিন যেন কমে আসছে। নিবারণবাবুর ভাষায় ছেলে ঠ্যাঙানো আর ছেলেদের বাপের কাছে মাসে মাসে টাকা খেচা এখনও চালিয়ে যাচ্ছেন। যে যাই বলুক, সুখবিন্দু ভাবেন যতটুকু পারেন ছেলেদের সংসারে সাহায্য তিনি করবেন। আজ অফিসের সামনে এসে সুখবিন্দু এদিক ওদিক তাকিয়ে দেখলেন একবার। অফিসটার কোনো বদল নেই। 1 বছর আগে যেমন দেখেছিলেন আজও ঠিক তেমনি। সামনেই নিবারণবাবু, তবে সুখবিন্দুর সঙ্গে আজ আর তার চোখাচোখি হলো না। বীরেশবাবুর সঙ্গে কথা বলতে খুব ব্যস্ত। সুখবিন্দু সরাসরি ভদ্রবাবুর কাছে এলেন, কিন্তু ভদ্রবাবুর চেয়ারে বসে রয়েছেন এক তরুণ অফিসার। ছিপছিপে চেহারা, ফর্সা রং, সরু গোঁফ, 2 আঙুলের ফাঁকে জ্বলন্ত সিগারেট। সুখবিন্দু স্বভাববশে একটু কুঁচকে গেলেন, কিন্তু তাকে দেখে নাতির বয়সী অফিসারটির সিগারেট লুকোনোর কোনো লক্ষণ তিনি খুঁজে পেলেন না। সুখবিন্দু তাকে নমস্কার করলেন, জানতে চাইলেন ভদ্রবাবু এসেছেন কিনা। ফাইল থেকে চোখ না তুলেই তরুণ অফিসারটি বললেন, তিনি তো এখন আর এখানে নেই, যা বলার আমাকেই বলুন। সুখবিন্দু বুঝলেন ভদ্রবাবু ট্রান্সফার হয়ে গেছে। সুখবিন্দু বললেন, আমার পেনশনের কোনো খবর আছে স্যার? এবার তরুণ অফিসারটি চোখ তুলে তাকালেন সুখবিন্দুর দিকে, বললেন, আপনি এখনো পেনশন পাননি? কতদিন রিটায়ার্ড করেছেন? সুখবিন্দু বললেন, তা 4 বছর হলো স্যার। লোকটি বলল, তাহলে তো আপনার ফ্যাসাদ বাড়ল মশাই। কেননা বলতে বলতে তিনি আবার ফাইলে চোখ রাখলেন। বললেন, নূতন করে তো পেনশন আর স্যাংশন হচ্ছে না। কোনো পেনশনার যদি মারা যায় তার পেনশন থেকেই নূতনদের পেনশনের ব্যবস্থা করেছেন সরকার। বুঝতেই তো পারেন সরকারের টাকায় টান পড়েছে কিনা। পাশের চেয়ারে যেখানে আমিনুর সাহেব বসতেন সেই চেয়ারে বসে আছেন নীতিবাবু। তার দিকে তাকিয়ে বললেন, নিতিনদা, একটা জিনিস লক্ষ্য করেছেন? পেনশনারদের আয়ু কেমন দিন দিন বাড়ছে। 84-85তেও দিব্যি পেনশন টেনে যাচ্ছে। নীতিবাবু হা হা করে হেসেও বললেন, যা বলেছ ব্রাদার। এবার সুখবিন্দুর দিকে তাকিয়ে বললেন, মাস্টারমশাই, যান এখন একজন মৃত পেনশনারের নাম ধাম ডেথ সার্টিফিকেট জোগাড় করুন, আপনার পেনশন হয়ে যাবে। সুখবিন্দু দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথা শুনছিলেন আর ভাবছিলেন তার 78 বছরের পেনশনার জামাইবাবুকে দেখে ট্রেজারি অফিসার বড়বাবুর কথা। প্রতি বছর পেনশনারদের একবার ট্রেজারি অফিসের কাছে হাজিরা দিতে হয় তিনি জীবিত আছেন না মৃত তার প্রমাণ। সেবার সুখবিন্দু নিয়ে গিয়েছিলেন তার জামাইবাবুকে। জামাইবাবু প্রেশারের রোগী, একটা দিক প্যারালাইজড, কথাও ভালো বলতে পারেন না, কোনো রকম বেঁচে আছেন। জামাইবাবুকে দেখেই ভদ্রলোক বলে উঠলেন, আপনি এখনো বেঁচে আছেন? এতদিন বেঁচে থাকে মাস্টারমশাই, অন্যদের জায়গা দিন। কথাটা শুনে সুখবিন্দুর সেদিন খুব রাগ হয়েছিল।
কিন্তু আজ এই মুহূর্তে মনে হচ্ছে সব পেনশনারদের এই মুহূর্তে মরে যাওয়া উচিত, নইলে তার মতো নূতনদের তো জায়গা হবে না। এখনও সুখবিন্দুকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নূতন অফিসারটি বললেন, দাঁড়িয়ে আর কী করবেন মাস্টার মশাই, বরং যান এখান ওখান খোঁজ করুন, হাসপাতাল, শ্মশান, কোথাও না কোথাও ঠিক পেয়ে যাবেন। সুখবিন্দুর মাথার ভেতরটা সব কিছু যেন ভো ভো করছে। ওদের কথা কিছুই আর বোধগম্য হলো না। কোনো রকমে টলতে টলতে বাইরে বেরিয়ে এলেন তিনি। শরীরের সমস্ত শক্তিকে যেন এক নিমেষে শুষে নিয়েছে। তবু সর্বশক্তি দিয়ে হাঁটছে সুখবিন্দু। এলোমেলো পা ফেলছে। কোন দিকে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোনোই হুঁশ নেই। হুড়মুড় করে একটা রিকশার ওপরে এসে পড়লেন হঠাৎ। রিকশাওয়ালা খুব জোর ব্রেক কষেছিল তাই রক্ষে। এদিকে সুখবিন্দুর ঘরে তো হুলস্থুল কাণ্ড। সন্ধে হয়ে এলো। সকাল 11টায় বেরিয়েছে যে লোকটা, সন্ধে হলো তাও তো ঘরে ফিরল না। এতক্ষণ তো বাইরে থাকে না কোনো দিন। কি হলো বলো তো বৌমা? সুখবিন্দু স্ত্রী অসহায়ভাবে তাকালেন বৌমার দিকে। বৌমা বললেন, ভাবছেন কেন মা? বাবা নিশ্চয়ই শঙ্করবাবু বাড়ি গেছেন, একবার ফোন করুন না। কিন্তু ফোন করে উৎকণ্ঠা আরোই বেড়ে গেল। শঙ্করবাবুর ছেলে নাকি সুখবিন্দুকে 5টা নাগাদ হাসপাতালের দিকে যেতে দেখেছে। সে কাকু বলে ডাকতেই সুখবিন্দু তার দিকে যেন কেমনভাবে তাকালো। এসব শুনে তো সুখবিন্দু স্ত্রী টেনশন আরও বাড়ল। তিনি হার্ট পেশেন্ট। ছেলে মাকে শান্ত করে বেরিয়ে গেল বাবার খোঁজে। রাত 9টার সময় বাবাকে ধরে নিয়ে এলো শ্মশানের ধার থেকে। কে বলেছে নাকি কারা মরা নিয়ে যাচ্ছিল। উনি তার পেছন পেছন যাচ্ছিলেন। উস্কো খুস্কো চেহারা, চোখের চাউনি কেমন উদ্ভ্রান্ত, কোনো কথাই যেন বলছেন না। সবার দিকে ফ্যালফ্যাল করে তাকাচ্ছেন আর মাঝে মাঝে কি যেন বিড়বিড় করছেন। কয়েকদিন এভাবেই কাটল। নাওয়া নেই, খাওয়া নেই, একেবারে ছেড়ে দিয়েছে সুখবিন্দু সব কিছু। কিন্তু সেদিন সকাল থেকেই সুখবিন্দুকে আর দেখা গেল না। কোথায় যে বেরিয়ে গেলেন কেউ জানে না। চারিদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মিলল না। 3টে দিন কেটে গেল। 3 দিকে হাড়ি চড়েনি। সুখবিন্দু স্ত্রী শয্যাশায়ী। ডাক্তারবাবু বলে গেছেন হার্টের অবস্থা ভালো নয়, কি হয় বলা যায় না। 3 দিন পরেও যখন সুখবিন্দুর কোনো খোঁজ পাওয়া গেল না, তখন সুখবিন্দু স্ত্রী জ্ঞান হারালেন। পরের দিন ভোরে স্ত্রী মারা গেল। ছেলে বৌমা কান্নায় ভেঙে পড়ল। পাড়া প্রতিবেশী ছুটে এলো। এমন সময় কে একজন বলল, সুখবিন্দুকে পুকুর পাড়ে গাছের তলায় শুয়ে থাকতে দেখা গেছে। অমনি কয়েকজন ছুটল তাকে দেখতে। কিছুক্ষণের মধ্যেই তারা সুখবিন্দুকে ধরাধরি করে নিয়ে এলো। সুখবিন্দুকে তার চেনাই যাচ্ছে না। চোয়াল বসে গেছে, দাড়ি গোফে ভরে গেছে মুখ, ধুলো কাদায় চুলে জটা বেঁধে গেছে, কাপড় চোপড় অগোছালো, চোখ দুটো ঢুকে গেছে, চোখের দৃষ্টি পাগলের মতো। বাবাকে দেখে ছেলে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, মা এইমাত্র আমাদের ছেড়ে চলে গেলেন বাবা, আর একটু আগে যদি তুমি আসতে। কান্নায় তার গলাটা বুজে এলো প্রায়। সুখবিন্দু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন ছেলের মুখের দিকে। তারপর সবার দিকে চেয়ে দেখলেন একবার। ধীরে ধীরে মৃতা স্ত্রীর দিকে এগিয়ে গেলেন। সারা শরীরটা কাঁপছিল তার। ব্যাকুলভাবে ছেলের হাত দুটো ধরে বিড়বিড় করে উঠল সুখবিন্দু। ছেলে বলল, বলো বাবা, কি বলছো, ভালো করে বলো, শুনতে পাই না যে। সুখবিন্দুর খুব কষ্ট হচ্ছে কথা বলতে। সেইভাবে মৃতা স্ত্রীকে দেখিয়ে জড়িয়ে জড়িয়ে বললেন সুখবিন্দু, বলতে পারেন উনি কি পেনশনার?